আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত এবং চ্যানেল এইচ কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য কথার এই পর্বে। আজকের এই পর্বে উপস্থাপক হিসেবে আমি আছি ডাক্তার মোহাম্মদ মাজিদুর রহমান। কর্মরত আছি ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ সিআরপি সাভার। এবং আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, একজন রিনাউন্ড ফিজিওথেরাপি চিকিৎসক যাকে আমরা সকলেই চিনি, আমাদের অতি পরিচিত মুখ ডাক্তার মোহাম্মদ মুহিউদ্দিন মামুন স্যার, ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সদস্য বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল। আমি স্যারকে আজকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। জি স্যার, আমরা জি ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা প্রতিদিনই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যে আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই প্রোগ্রামগুলো শেয়ার করেন তাহলে একটি জনগোষ্ঠী এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে তারা উপকৃত হতে পারবে। তো আশা করি আপনারা সবাই যারা এই প্রোগ্রামটি দেখছেন সকলে শেয়ার করবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাস্কুলোস্কেলেটাল পেইনে করণীয় কি। যদি একটি বৃহৎ একটি বিষয়, তো আমরা চেষ্টা করব কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আমরা আজকে যে অতিথি যিনি আছেন স্যারের কাছ থেকে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো স্যার, প্রথমে আমি আপনার কাছে আসতে চাই একটি বিষয় জানতে, সেটা হচ্ছে ব্যথা। এই বিষয়টা মনে হয় আমরা সকলেই জানি বা আমরা সকলেই এই ধরনের সমস্যায় ভুগে থাকি। তো স্যার, আপনার কাছে আমি জানতে চাই ব্যথা আসলে কি, বা এটা কিভাবে হয়, বা প্রসেসটা কি আসলে। ধন্যবাদ ডক্টর মাজেদ, আজকে আমাকে আপনাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় একটি বিষয়ের অবতারণা করেছেন, মাস্কুলোস্কেলেটাল পেইন। আসলে সর্বসাধারণের জন্য বিষয়টা একটু খুবই কঠিন মনে হচ্ছে যে শব্দগুলো, তবে আমরা প্রতিনিয়তই এই পেইনের সাথে লড়াই করেই বেঁচে আছি। এক্স্যাক্টলি যদি আমি একটু সহজ করে বলতে চাই, মাস্কুলোস্কেলেটাল পেইন যে টপিকসটা আজকে আপনারা নিয়ে এসেছেন, মাস্কুলোস্কেলেটাল পেইনটা কি, আসলে যদি আমি সহজ করে একটু বলতে চাই, এটা হচ্ছে হলো বোন, মাসেল, লিগামেন্ট, টেন্ডন এগুলোর সমন্বয়ে আমাদের যে বডি স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের একটা মানে ফোকাস। পেইন কোনো রোগ না, সেই জিনিসটা আমি এইভাবে নিতে চাই না। পেইন এক্স্যাক্টলি একটা সিমটম, আর পেইন সিমটমটা কিন্তু ভালো। পেইন বুঝতে পারাটা ভালো, না বুঝতে পারাটাই খারাপ। পেইন হচ্ছে, আমি এক্সাম্পল এইভাবে সাধারণ ভাষায় আমার ভাষায় দিয়ে থাকি, পেইন হচ্ছে হলো আমাদের একটা সেন্সিটিভিটি, যেই সেন্সিটিভিটি আছে বিধেই আমরা বেঁচে আছি, আছে বিধেই আমরা সুস্থ থাকতে পারছি, আছে বিধেই আমরা চিকিৎসা নিচ্ছি। যদি এই পেন সেন্সিটিভিটি আমার না থাকতো তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারতাম না, চিকিৎসা নিতে পারতাম না, কোনো অর্গানে ইনফ্লামেশন মানে সেখানে অর্গান ড্যামেজ হয়ে যেত, আমরা বুঝতে পারতাম না। আমরা ছোটবেলায় স্কুলে যেতাম সবাই, বিশেষ করে প্রাইমারি স্কুলটা খুবই মজার সময়, কিন্তু সেই সময় থেকে আমরা অদ্যবধি একটা জিনিস দেখে আসছি, কোনো নিয়ম বা রুলস যদি আমরা ভঙ্গ করি, সেই ভঙ্গ করার ফলে আমাদের যে যারা গাইডলাইন দেয়, বা আমাদের মা বাবা, আমাদের টিচাররা, আমাদের মুরব্বীরা যারা আমাদেরকে গাইড করছে, তারা কিন্তু যদি আমি অন্যায় করে বসি, আমাকে কিন্তু একটা সতর্ক বাণী দেয়। কি সতর্ক? প্রথমে কিন্তু বলে যে এই কাজটা কিন্তু করবা না, তারপরে কিন্তু আরেকটু বোল্ডলি বলে যে এই কাজটা কিন্তু করা যাবে না, বা কোনো রকম শাস্তি দেয়। তা বডির মেকানিজমটা হচ্ছে হলো ঠিক ওরকম। বডি তো আর বলতে পারে না, যেহেতু এটা বডির নিজস্ব কোনো কথা নেই। প্রত্যেকটা মানুষের একটা অভিব্যক্তি প্রকাশ করার একটা ভাষা আছে। আজকে তাইলে বডিটা আমাকে, আমি যখন পেইন ফিল করি, কিভাবে আমাকে সিগন্যাল দেয়? যখন কোনো অর্গানের কোনো প্যাথোলজিক্যাল সিস্টেম তৈরি হয়, তখন প্রথম আমাকে সিগন্যাল দেয় হালকা পেইনের মাধ্যমে। তখন আমরা বুঝতে পারি যে নিশ্চিত আমি কোনো না কোনো সমস্যায় পড়ছি, এই সমস্যা থেকে আমাকে সতর্ক হতে হবে। আর আজকে যেই টপিকসটা আপনি নিয়ে এসেছেন, সেখানে সতর্ক হতে হবে হলো
প্রতিদিন নিত্যদিনে আমরা যেই কাজগুলো করি, এই নিত্যদিনের কাজের সাথে সঙ্গী হচ্ছে হলো আমাদের প্রথমত হচ্ছে হলো আমরা হাঁটতে হয়, বসতে হয়, মানে নিজস্ব অফিস ওয়ার্ক করতে হয়। সেই কাজগুলো করতে গিয়ে যেই অঙ্গগুলো সবচেয়ে বেশি জড়িত, আপনি সেই টপিকসটাই আজকে নিয়ে এসেছেন। আমরা বিশ্বাস করি এই টপিকস থেকে আমরা কিছু ফাইন্ড আউট করতে পারবো, ব্যক্তিগত জীবনে আমরা করণীয় কিছু বের করে নিয়ে আসতে পারবো। সেই ক্ষেত্রে আগে আমাদের প্রথমত বুঝতে হবে যে হলো পেইনের মেকানিজমটা কি বা পেইন কিভাবে হয়। একটু আগে আমি বলতেছিলাম যে পেইন হচ্ছে হলো একটা সিগন্যাল। এই সিগন্যালটা আমাকে প্রথম কি করলো, প্রথম দিল যে আপনি সতর্ক হন। তারপরে হচ্ছে হলো এই পেইনের কারণে আমার অ্যাক্টিভিটি গুলো লিমিটেড হয়ে যায়, যাকে আমরা বলি যে আমার পরবর্তীতে অ্যাক্টিভিটি গুলো লিমিটেড হলে আমি কাজ করি অফিসের, আমার পেইনের জন্য তো অফিসের কাজ আমি করতে পারছি না। আমি কাজ করি স্কুলে, আমি কিন্তু আমার ক্লাসটা নিতে পারছি না। আমি যেই সেক্টরে কাজ করি না কেন, আমাকে ওই পেইন কিন্তু ইন্টারাপ্ট করছে। এই পেইন যে আমাকে ইন্টারাপ্ট করছে, সেই ক্ষেত্রে তাহলে আমাদের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে পেইন শব্দটাকে আমি এইভাবে বলি যে পেইন শব্দটা হচ্ছে হলো একটা মূল, যদি আমরা বলি তাহলে এটা গ্রিক শব্দ থেকে একটা ডেরিভেটিভ শব্দ বা গ্রিক শব্দের থেকে উৎপত্তি। এটার মূল ইংরেজি শব্দ বা গ্রিক শব্দেই এটাকে পেনিও বলে, আর ইংরেজি যদি করি হলো এটার ইংরেজি হচ্ছে হলো পানিশমেন্ট। এতক্ষণ যে কথাগুলো বললাম, কেউ অন্যায় করলে একটা পানিশমেন্টের সিগন্যাল আসে, পেইনটা হলো আমাদের একটা পানিশমেন্ট সিগন্যাল। এইভাবে আমরা পেইনকে বুঝতে পারি বা এইভাবে আমরা পেইনকে সহজ সরল ভাষায় একটু সবার সামনে তুলে ধরতে পারি। এই পেইন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, সেগুলো হয়তো আজকে আমাদের আলোচনায় উঠে আসবে। জি 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 স্যার, থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আপনি পেইনটা ব্যাখ্যা করলেন। তো এই পর্যায়ে আমি জানতে চাচ্ছি যে অনেকেই প্রশ্ন থাকে বা আমরা অনেকেই এই ধরনের কমপ্লেন করে থাকি, আমাদের রোগী সমাজ যারা আছে তারাও করে থাকে। তো স্যার আমি জানতে চাচ্ছি এখন যে নর্মাল পেইন এবং মাসকুলোস্কেলেটাল পেইনের সাথে কোনো ধরনের রিলেশন বা পার্থক্য আছে কিনা, যদি থাকে তাহলে স্যার যদি আমাদের আমরা মেডিকেল টার্মিনোলজি যদি বলি, সেগুলো আসলে ইংরেজি শব্দ, অনেক কঠিন কঠিন শব্দ, সেগুলো থেকে আমরা সাদামাটায় বা সর্বসাধারণের জন্য আমরা একটা প্রসেসে বুঝাইতে পারি। আমরা পেইনটাকে তিনটা ক্যাটাগরিতে হয়তো করে নিয়ে আসতে পারি। আপনি যেটা বললেন একটা, যে আমরা মাসকুলোস্কেলেটাল পেইন কিভাবে বুঝবো, একটু পেইনের ইন্ট্রোডাক্টরি বা একটা ব্রিফ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম। তারপরে আমরা বলতে পারি যে একটা ইনফ্লামেটরি রেসপন্স বা বডি থেকে ইনফ্লামেটরি প্রসেসের মাধ্যমে একটা পেইন আসবে। তারপরে বলতে পারি যে আমরা একটা নিউরোপ্যাথিক পেইন, অনেক রোগীরাই কমপ্লেইন করে যে বিভিন্ন জন বিভিন্ন জায়গার ভাষায়, এক এক দেশের ভাষায় এক এক রকম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হলো ঢাকার পাশেই একটা জায়গায় আমরা প্রোগ্রাম করতে গেলাম, তো আমরা তো আর মানিকগঞ্জের ভাষা বুঝি না, স্পেসিফিক কিছু এরিয়া। তো সেই ভাষাটায় আমরা যেটা মেডিকেল টার্মিনোলজিতে বলি যে রেডিয়েটিং পেইন, বা যে পেইনটা ছড়িয়ে যায়, সেই পেইনটা এক এক রকম করে প্রকাশ করে। আর কিছু পেইন থাকে লোকালাইজ, একদম শার্পলি লোকালাইজ কিছু পেইন থাকে, আমি একদম পিন পয়েন্ট করে দেখাই দিতে পারবো যে পেইনটা এই জায়গায়। আর কিছু পেইন থাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। আর কিছু পেইন থাকে পেইনের সাথে সাথে আদার্স ইনফ্লামেটরি সিম্পটম, যেটা বলি যে আমরা ফিজিক্যাল সিম্পটম দেখে আমরা বলতে পারি যে এইটা এখানে মানে কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ, মার্কলি প্যাথোলজিক্যাল চেঞ্জ আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে জি, এই মানে সাদামাটা ভাষায় এই তিনটা ক্যাটাগরিতে আমরা পেইনকে ভাগ করতে পারি। আরেকটা পেইনের কথা আমরা বলতে পারি, যেটা হচ্ছে হলো অনেক সময় রোগীরা এসে কমপ্লেইন করে যে আমার একদম পায়ের মাথার মধ্যে, মানে যেটাকে আমরা বুড়ো আঙ্গুল বলি, সেখানে পেইন। আসলে তার হাঁটু থেকে নিচের অংশ পাটাই নাই। তাইলে সেই পেইনটা আসলো কোথা থেকে? সেই পেইনটা আসলো থেকে, কারণ সেটা সেন্ট্রাল, এটা আবার ওই যে নিউরোপ্যাথিক পেইনের সাথে অনেকটা রিলেটেড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসছে। কারণ এটা হলো পেইনের একটা পারসেপশন, এটাকে আমরা ফ্যান্টম পেইন বলি।
জি জি এক্স্যাক্টলি রাইট। আপাতত মানে সাদামাটা ভাষায় আমরা এই কয়েক ক্যাটাগরির পেইন হিসেব মানে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা পেয়ে থাকি। জি। এবং একেকটা মানুষের ক্ষেত্রে পেইন পারসেপশনটাও কিন্তু ভিন্ন রকম। একেক রকম সবার কাছ এক্স্যাক্টলি। থেকে আপনি একরকম করে পেইনের ফোকাসটা পাবেন না। কেন পাবেন না? কারণ পেইন ফিজিওলজি বলে বা পেইনের যেই নেচার, পেইনটা যেভাবে চলে, সকলের এক্সপ্রেশন একরকম না, সকলের প্রকাশভঙ্গিটা একরকম না। একজন রিক্সা পুলার বা একজন জি কম এডুকেটেড মানুষের পেইন আর একজন হায়ার জি এডুকেটেড মানুষের পেইন, নেচার জি অফ পেইন যদি একই রকমও হয়ে থাকে, সেই পেইনটার ফিচার একরকম হবে না, জি প্রকাশটা ভিন্ন রকম হবে। একজন রিলিজিয়াস পার্সনের পেইন, একজন স্কুল টিচারের পেইন একরকম হবে না। এগুলো হলো এক্স্যাক্টলি শুধু পেইন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা হলো একটু বিস্তর আলোচনা হবে। জি আমাকে আপনি শুরু থেকে বলে মানে যে জিনিসটা ফোকাস করলেন যে পেইনটাকে আমরা ভাগ করলাম এবং পেইনটা আমরা কিভাবে ফোকাস হয় সেই জিনিসটাও আমরা বলতে চেষ্টা করলাম। জি 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 থ্যাংক ইউ স্যার। খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনি দুটো কয়েকটি পার্থক্য আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্যার এ পর্যায়ে আমি আসতে চাই, একটু স্পেসিফিকেশন করতে চাই যে স্যার আসলে এই মাসকুলোস্কেলেটাল পেইনের ক্ষেত্রে তুলনামূলকভাবে কোন ধরনের রোগী আমাদের কাছে বা আমাদের চেম্বারে, হসপিটাল বা ক্লিনিক যেটাই বলি না কেন বেশি আসে, যদি স্যার আপনি একটু আপনার অভিজ্ঞতা থেকে শেয়ার করতেন। একেবারে চমৎকার একটি প্রশ্ন করেছেন। বাস্তব জীবনে যা আমাদের ঘটে থাকে, বাস্তব জীবনে আমরা চলতে গিয়ে শুরু থেকেই আমরা একটা কথা বলার চেষ্টা করেছি যে আমরা মানুষ সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের ব্যক্তিগত অফিসের কাজ, অনেক কাজ করতে হয়। কিন্তু জি স্যার। আমরা যেই ক্লিনিক্যাল প্র্যাকটিস গুলো করি, প্র্যাকটিসের মধ্যে দেখছি যে মাসকুলোস্কেলেটাল পেইনের মধ্যে বা মাংসপেশি, হাড়, লিগামেন্ট এগুলোর মধ্যে যেই পেইনটা সবচেয়ে বেশি হয়, রোগীরা কখনো কখনো এসে বলে যে আমার রগে ব্যথা, কখনো জি কখনো এসে বলে যে না আমার হাড়ের মধ্যে ব্যথা, জি কখনো কখনো এসে বলে যে যে না আমার ব্যথাটা হচ্ছে হলো একদম পুরো কোমর থেকে পা পর্যন্ত হাঁটাহাঁটি করে একদম কারেন্টের মতো আমাকে শর্ট করে। এই ক্ষেত্রে কয়েকটা কন্ডিশন ওয়াইজ যদি আমরা বলি তাহলে ব্যাক পেইন খুবই কমন। জি জি এবং এক্স্যাক্টলি রাইট। আমাদের অফিসিয়াল কাজ যারা করেন তাদের মধ্যে নেক পেইনটা খুবই কমন। কিছু রেয়ার কেস যেগুলো পাওয়া যায়, যেগুলো এজেড মানুষ, আগে ব্যাক পেইনটা আমরা পেতাম হলো হয়তো দেখা গেছে যে সবাই মনে করে এটা বুড়ো মানুষের রোগ। এটা কিন্তু এক্স্যাক্টলি এখন নতুন রিসার্চ বলে যে এটা বুড়ো মানুষের রোগ না, ইয়াং একদম অ্যাডাল্টদের বেশি হয় স্কুল এখন। বাচ্চা থেকে শুরু করে হ্যাঁ এখন ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত আমরা এগুলো পাচ্ছি। কেন পাচ্ছি? জি কারণ এখন আমরা যে স্কুলের বাচ্চাটাকে আমরা স্কুলে পাঠাচ্ছি, তার ব্যাকপ্যাক একটা আমরা খুব বড়সড় করে দিচ্ছি। আমরা কিন্তু বুঝতে পারছি না যে সে কতটুকু লোড নিতে পারবে এবং কতটুকু লোড নিতে পারবে না। সেই জি ওয়ার্কলোডের কারণেও, সেই ব্যাকপ্যাকের কারণেও কিন্তু একটা মানুষ পেইন ফিল করে বা একটা বাচ্চা পেইন ফিল করে। জি আজকে আমাদের এজের কথা বলি, যে যদি মধ্য বয়সের কথা বলি যে 20 থেকে 30 বা 35, এই সময়টায় এই সময়টায় খুব বেশি পেইন ফিল করে। আজকে খুব কমন একটা সিমটম আমরা দেখি যে যেই পেইনটা আমরা পেয়ে থাকি, নেক পেইনের কথা ধরি, এটাও খুব কমন। আমি জি সাথে জি সাথে আপনার প্রশ্নের মানে স্পেসিফিক এজেড মানুষের যেটা হয় সেটাও বলার চেষ্টা করছি, কি কারণে এখান থেকে হয়তো একটু ডিফারেন্সিয়েট করতে পারবো। জি আজকে আমরা জি মোবাইলের প্রতি খুবই আসক্ত। জি জি স্যার। সারাক্ষণ নিচু হয়ে হয়ে কতক্ষণ মোবাইল দেখছি আমরা জানি না। নেক পেনের পেশেন্ট আমরা প্রচুর দেখি। তারপরে ধরেন শোল্ডারের পেন, একটু যদিও এজেড লোকের হয়, এখন অ্যাক্টিভিটি এত কমে গেছে, আমাদের মুভমেন্ট একদমই নাই। আর স্যার একটু শোল্ডারটা হচ্ছে স্যার আপনার সাথে মোবাইলের। স্যার একটু অ্যাড করতে চাই স্যার, জি সেটা হচ্ছে যে স্যার রিসেন্টলি দেখা যায় যে ফেসবুক নেক সিনড্রোম নামেও কিন্তু স্যার কিছু পেশেন্ট আমরা পেয়ে থাকি। এটা কিন্তু স্যার মানে দেখা যাচ্ছে যে এটা বেড়েই চলছে এই ধরনের সমস্যাগুলো স্যার, আপনি কি মনে জি করেন? এই আমি একটু আগেই আপনার সাথে কোরিলেট করার চেষ্টা করছি, জি জি যে অনেকক্ষণ ধরে আমাদের ইয়াং এজের ছেলে মেয়েরা কম্পিউটারে বসে থাকে, জি স্যার। ল্যাপটপ নিয়ে বসে থাকে, কিন্তু তাদের পজিশনটা
ঠিক নেই, সেই পজিশনটা ঠিক না থাকার কারণে এগুলো কিন্তু ওয়ার্কলোডেড পেইন, পজিশনাল পেইন, এবং এটা বলতে পারেন আপনি মেকানিক্যাল পেইন। এই জি, জি, অবস্থাগুলো এক্স্যাক্টলি। জন্য দায়ী মানুষের স্পেসিফিক পজিশন। আজকে মোবাইল আমি ছাড়া চলতে পারবো না, কিন্তু মোবাইলটা ইউজ করব, কতক্ষণ করব, কিভাবে করব, সেটা আমার মানে স্পেসিফিক কিছু আর্গোনমিক আছে, সেই আর্গোনমিক মেনে যদি আমি কাজটা করি, তাহলে কিন্তু আমি দীর্ঘক্ষণ এই কাজটা করতে পারবো। আমরা কোনো কম্পিউটারে সমস্যা হবে না। জি, 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 আমরা কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা বসি, নেক পেনের অন্যতম কারণ, খুবই কমন কারণ। এবং সবাই, হ্যাঁ, আমরা নিজেরাও মনে করি যখন কম্পিউটারে বসি এই কাজটা শেষ হয়ে যাচ্ছে, গেছে আর 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট করব, কখন যে 2 ঘন্টা চলে গেছে। আমি কিন্তু যেই চেয়ারটায় বসলাম, আমি যতক্ষণ বসার কথা ছিল, আমি কিন্তু অতিরিক্ত সময়, অতিরিক্ত লোড, আমার যেই সিস্টেমটা একদম স্পাইন থেকে শুরু করে নিচের অংশগুলো যতটুকু লোড বহন করবে, তার চাইতে জি, বেশি লোড আমি অনেকক্ষণ ধরে তার উপর প্রেশারটা দিলাম। সেই কারণেই আমি ব্যাক পেইনও ফিল করতে পারি, নেক পেইনও ফিল করতে পারি। খুবই এক্স্যাক্টলি খারাপ রাইট অভ্যাস। স্যার। জি, জি, খুবই খারাপ অভ্যাস হলো আমাদের, যে আবার শোয়ার ক্ষেত্রে অনেকগুলো হতে পারে, যে জি, আমার শোয়ার পজিশনটা, অনেকে আমরা এমন পিলো ইউজ করি যেই পিলোটা আমার নেকের কার্ভেচারের সাথে সঠিক না। অনেকে জি আমরা স্যার। যেই ম্যাট্রেসটা ইউজ করি, সেই ম্যাট্রেসটা হলো আমার স্পাইনের সাথে অ্যাডজাস্টেবল না। জি, এবং অফিসে যখন আমরা চেয়ারে বসি, কতক্ষণ বসি, কিভাবে বসি, আমার হাঁটু এবং নিচের পায়ের সাথে কিভাবে থাকবে, আমরা প্রত্যেকেই বসার অবস্থানটাও জানি না। যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজের ধরন বা আর্গোনমিকটা ঠিকভাবে জানতাম, তাহলে এই পেইনগুলো অনেকটা কমে যেত। আর এক্স্যাক্টলি রাইট। আরেকটু শেয়ার করতে চাই, ওটা হলো যে শোল্ডার পেইনের কথা আমরা বললাম। জি, জি স্যার। শোল্ডারের যে হ্যাঁ, জিনিসটা আমি আমার রোগীদেরকে বলে থাকি, এখন মানুষও এত ব্যস্ত হয়ে গেছে যে তার এক্সারসাইজ করার কোনো সময় নেই। আমিও সময় নেই। বলি জি স্যার। এক্সারসাইজ করার প্রয়োজনও নাই, সুস্থ থাকার জন্য ডেইলি অ্যাক্টিভিটি করা দরকার। জি, জি, ডেইলি অ্যাক্টিভিটি গুলোর মধ্যে কি, আমি আমার প্রাত্যহিক কাজে আমার বডির প্রত্যেকটা পার্টকে ইউজ করছি কিনা। জি স্যার। যদি আমি প্রত্যেকটা পার্ট ইউজ করতে পারি, তাহলে আমি অনেক ধরনের পেইন থেকে আমরা মুক্ত থাকতে পারি। এটা হলো আমার ব্যক্তিগত অবজারভেশন এবং আমার রোগী থেকে একটা ফিডব্যাক। জি, 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 থ্যাংক ইউ স্যার। আপনি বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেগুলো বেশ কমন আমাদের মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার বা কন্ডিশনের ক্ষেত্রে। এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে অনেক রোগী আসেন। তো স্যার, আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। তো স্যার, আপনার কাছে আমি জানতে যাব, ঠিক এই প্রশ্নের সূত্র ধরে আপনার কাছে আমি জানতে চাই যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে তার ওয়ার্ক, তার পজিশন বা তার পোস্চার রিলেটেড কোনো ধরনের ডিফিকাল্টিস বা এর মধ্যে রিলেশন আছে কিনা, যদি থাকে তাহলে স্যার আমাদেরকে একটু যদি শেয়ার করতেন। জি, ডক্টর মাজেদ, আপনি অত্যন্ত মানে সুন্দর একটা প্রশ্ন জানতে চেয়েছেন। আমরা যদি বলি, মানুষ যে কমন যে জিনিসগুলো জানতে চায়, এক্স্যাক্টলি আমি কি করে বসলে আমার ব্যাকটা ঠিক থাকবে, কি করে জি, বসলে আমার নেকটা ঠিক থাকবে। অনেক মানুষ এসে বলে যে যেই 3টা কন্ডিশনের কথা মোস্টলি আমি বললাম, ব্যাক, নেক এবং শোল্ডার। শোল্ডার। অনেক মানুষ জি, এসে বলে যে সারাক্ষণ কম্পিউটারে কাজ করে, হাতটা এর বেশি আর তুলতে পারে না। তো এদের এক্স্যাক্টলি। ক্ষেত্রে পজিশনটা আমি যেটা বলতে চাই, যদি আমার ব্যাককে ঠিক রাখতে চাই, ব্যাকের মানে ওয়ার্ক লোডটা যেভাবে যায়, অনেকেই ইন্টারনেটে গেলে অ্যাভেলেবেল কিছু পাবেন, কিন্তু সব ইন্টারনেটের তথ্য নেওয়া যাবে না। কারণ যাবে ইন্টারনেট না। জি, থেকে এক্স্যাক্টলি। আপনি আর্গোনমিক করলে, সে আর্গোনমিক আপনার জন্য সঠিক না হইতে পারে। ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ইন্ডিভিজুয়াল পজিশনটা সেটা মেনটেন করতে হবে। যেই লোকটা এক্স্যাক্টলি। ব্যাংকে চাকরি করে, আমি যদি তাকে বলি আপনি বসে থাকতে পারবেন না, এটা কিন্তু সলিউশন হলো না। এই সলিউশন সেও জানে, বসে না থাকলে তার পেইন হয় না। আমি জি, বসবো, কিভাবে বসবো? জাস্ট আমার ব্যাকটাকে একদম চেয়ারের পুরো পিছন দিকটা পিঠের সাথে লাগিয়ে বসবো। তাহলে আমার কি হবে, এবার আমার ফুটটা কি হবে?
ফুটটা হচ্ছে জি হলো আমার নিটা একটু সামনের দিকে গিয়ে ফুট রেস্ট আমরা ইউজ করতে পারি, অথবা জি অ্যাঙ্কেলটাকে একটু ডোরসিফ্লেক্স করার জন্য নিচে একটা ফুট রেস্ট ইউজ করতে পারি। আমি যখন জি আমার কম্পিউটারটা ইউজ করব, কম্পিউটারটা ইউজ করার ক্ষেত্রে তখন আমার নি, শোল্ডার, সরি, এলবো, শোল্ডার এবং জি রিস্ট এখানে যাতে একদম 90-90 থাকে, যেটা অ্যানাটমিক্যাল পজিশন, নরমাল পজিশন। এইগুলো কোনো ব্যক্তি যদি জানতে চায়, তার আশেপাশে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিলে সেটা আরো জি একদম ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিতে পারবে। এই স্বল্প পরিসরে বা প্রোগ্রামের মাধ্যমে এটা আসলে খুব একটা ইফেক্টিভ দেখানো যাচ্ছে না, হয়তো আমি একটু অল্প করে বলতে পারলাম। আর নেকের ক্ষেত্রে আমরা যেই কমন সিমটম গুলো পেয়ে থাকি, ম্যাক্সিমাম কম্পিউটার ইউজাররা নেকের প্রবলেমটা ফিল করে। তাহলে আমি কি করব, আমি কম্পিউটারের মনিটরটা রাখার চেষ্টা করব ঠিক আমার আই লেভেলে, জি এক্স্যাক্টলি এবং আমার যেখান থেকে আমি কিবোর্ডটা করব সেই কিবোর্ডটা এবং আমার এলবোটা যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ঠিক থাকে। ব্যাকের পজিশনটা আমি আগেই বলে আসছি যে কিভাবে বসবে। তারপরেও আমি বারবার বলছি, এই অনলাইন প্রোগ্রামে স্বল্প সময়ে এই প্রোগ্রামে আপনাদেরকে আমরা সাধারণ মানুষকে একটা গাইডলাইন হয়তো দিতে পারবো, কিন্তু পার্শ্ববর্তী কোনো ফিজিওথেরাপি চিকিৎসক যদি থেকে থাকেন, তার সাথে পরামর্শ করলে যে কেউ খুব ভালো একটা আর্গোনমিক জানতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে আরো একটা জিনিস খুবই ভাবে আমি ফিল করি, যেটা হচ্ছে হলো আসলে ফিজিওথেরাপি চিকিৎসক কারা, কারা ফিজিওথেরাপি চিকিৎসক না, সেইটা কিন্তু আমাদের পাবলিক অ্যাওয়ারনেস এখনো তৈরি হয়নি। জি সেই জি কারণে অনেক রুগী আসে, সেই রুগী এসে বলে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই রুগী এসেও বলে আমি ফিজিওথেরাপি নিয়েছি, দৌড় ফিজিওথেরাপিতে কোনো কাজ হয় না। কাজ না হওয়ার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ, আসলে আপনি ফিজিওথেরাপি চিকিৎসক সিলেকশন করতে পারেননি। কারণ এক্স্যাক্টলি ফিজিওথেরাপি চিকিৎসক কারা আমাদের পাবলিক অ্যাওয়ারনেস এখনো তৈরি হয়নি। সেই পাবলিক অ্যাওয়ারনেস যদি তৈরি হতো এবং সাধারণ মানুষ যদি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যেতে পারতেন, আজকের যে টপিকসটা আপনারা নিয়ে আসছেন, এই টপিকসে বা এই প্রেক্ষাপটে রোগী, মাস্কুলোস্কেলেটালের রোগী বা জয়েন্ট পেইন, ব্যাক পেইন, নেক পেইনের রোগী 95% ভালো হবে উইদাউট এনি মেডিকেশন, উইদাউট এনি সার্জারি। আমি বলবো যে প্রায় 100%ই ভালো হবে, জি স্যার সার্জারির প্রয়োজন এক্স্যাক্টলি হবে না। কারণ এখন ট্রিটমেন্ট এত আধুনিক হয়েছে, ফিজিওথেরাপি চিকিৎসকরা এত পড়াশোনা করছে যে তাদের অ্যানাটমি, ফিজিওলজি নলেজ, বায়োমেকানিক্যাল নলেজ এবং ম্যানুয়াল থেরাপির যে প্র্যাকটিস ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, এবং অনেক মানুষও, সবাইকে একরকম করে আমি বলবো না, অনেক মানুষ এখন জানতে শিখছে যে কি করে পেইন মডুলেশন করা যায়, কি করে মেডিসিন ছাড়া সুস্থ নিজেকে থাকা ভালো যায়। রাখা যায়। জি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো এখন সবাই চায়, কেউ কিন্তু চাচ্ছে না, এখন ম্যাক্সিমাম মানুষ যত আমরা রোগী দেখি, সে কিন্তু ব্যথার ওষুধ খেতে চাচ্ছে না, আর ব্যথার ওষুধ এক্স্যাক্টলি না কোনো সমাধানও না। সমাধান এই স্যার ক্ষেত্রে আমি পাবলিক অ্যাওয়ারনেস আমরা বিশ্বাস করি আরো হবে। পাবলিক অ্যাওয়ারনেস যদি হয়, তাহলে আহ, এই ধরনের সমস্যাগুলো আরো কমে আসবে। এবং ফিজিওথেরাপি চিকিৎসকের যদি আমাদের দেশে ফিজিওথেরাপি চিকিৎসক অপ্রতুল, চিকিৎসকের সংখ্যা যদি বাড়ে, তাহলে এই রোগীর সংখ্যা কমে আসবে এবং রোগীরা খুব ভালো চিকিৎসা পাবে বলে আমি মনে করি। জি জি থ্যাংক ইউ স্যার, খুবই সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। এবং পোস্টার বা পজিশন যে কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনার আলোচনার ওভারলুক করলেই আমরা আসলে বুঝতে পারি। এবং স্যার আমি কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রায়ই আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে বলে থাকি, আমাদের যেসব রোগী আছেন যারা আমাদের কাছে আসেন বা বিভিন্ন হসপিটালে যান, আমরা কিন্তু এই পজিশন নিয়ে, পোস্টার নিয়ে তাদেরকে ব্রিফ দিয়ে থাকি। সো আমরা মনে করি যে তারা যদি এই আলোচনা শুনে এবং তারা যদি এভাবে কারেক্ট ওয়েতে তারা কাজ করে, আশা করি তারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যে একটা কথা বললেন স্যার, পেইন কিলার, সেটা ম্যাক্সিমাম রোগী এটা খেতে নারাজ। বা আসলে পেইন কিলার কিন্তু কোনো নট এ পার্মানেন্ট সলিউশন, আমিও যেমনটা মনে করি, স্যার আপনিও সেটাই মনে করেন আশা করি। সেটা হচ্ছে যে এটা হয়তো বা সাডেন কিছু সময়ের জন্য তাকে রিলিফ দিতে পারে। সো অবশ্যই সুস্থ হতে হলে এই ধরনের পজিশন মেনটেন করে এবং একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে হবে।
জি স্যার, পরের প্রশ্নতে আপনার কাছে আসতে চাই আমি, সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদেরকে সরাসরি কি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত কি উচিত না, কি বলে মনে করেন আপনি স্যার? এই ক্ষেত্রে মাংসপেশি যাদের যেই জয়েন্ট মাস্কুলোস্কেলেটাল পেইনের কথা আমরা বললাম, জি শুধু ওয়ার্ল্ড ওয়াইড যদি কেউ একটু চোখ রাখে বা নজর রাখে, দেখবেন আজকে এই আধুনিক বিশ্বে মানুষ এখন আর পেইন কিলার খেতে চায় না, এবং সরাসরি প্রথমেই যাওয়া উচিত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে। তাইলে সরাসরি ওই ব্যক্তি, ওই রোগী, ওই ক্লায়েন্ট তার সময়ক্ষেপণ হবে না, সে একটা প্রপার চিকিৎসা পাবে। কারণ চিকিৎসা মানেই শুধু ঔষধ, ব্যাপারটা কিন্তু ওরকম না। এখন হচ্ছে হলো চিকিৎসা হচ্ছে হলো একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট। আর আমরা কি করি, রোগ হয় সেই রোগের চিকিৎসা করে ছেড়ে দেই। আজকে যে পেইন হয়েছে পেইন কিলার দিয়ে দেই, কালকে মাথা ব্যথা হয়েছে আরেকটা পেইন কিলার দিয়ে দেই, কিন্তু আমি কখনো সোর্সটা আইডেন্টিফাই করি না, সোর্সটাকে ভালো করার চেষ্টা করি না। এই জন্য আমাদের রোগীরা ভালো হয় না। যদি আমি সোর্সকে আইডেন্টিফাই করি, সোর্সকে আমি চিকিৎসা করি, পেইনের চিকিৎসা আমি সিম্পটমের চিকিৎসা না করে সোর্সের চিকিৎসা করি, তাহলে পেইন ভালো হবে এবং উইদাউট এনি ডিসএবিলিটি যে কেউ তার নরমাল অ্যাক্টিভিটি গুলো পালন করতে পারবে। এটা আমার বিশ্বাস না, এটা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত এবং এখন মানুষের অ্যাওয়ারনেস সেভাবে তৈরি হচ্ছে। আজ থেকে হয়তো 10 বছর আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম এত ফিজিওথেরাপির রোগী ছিল না। এখন রোগীরাও কিছুটা হলেও অ্যাওয়ারনেস বাড়তেছে যে রোগীরাও পেইন কিলার খেতে খেতে বিরক্ত, কারণ পেইন কিলারের যে সাইড এফেক্ট সেটা যখন একটা রোগী জানে, সে পেইন কিলার খেতে চায় না, পেইন সহ্য করবে কিন্তু পেইন কিলার খাবে না। এজন্য আমি প্রত্যেকেই সাজেশন দিব, আপনার যে কোনো ধরনের পেইনের জন্য আপনার পার্শ্ববর্তী একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাবেন, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাবেন, যারা আপনাকে কম্প্রিহেন্সিভ চিকিৎসা দিবে। চিকিৎসা মানে শুধু ঔষধ না, চিকিৎসা মানে হচ্ছে হলো আপনার প্রিভেন্টিভ কিছু উপদেশ দিবে, আপনার স্বাস্থ্যের প্রমোশন করার জন্য কিছু পাথে বলে দিবে, আপনাকে একটা চিকিৎসা পদ্ধতিও দিবে। আপনি পরবর্তীতে আপনার বাসায় গিয়ে কি ধরনের কার্যক্রম করবেন সেই কার্যক্রমগুলো পালন করার নাম এই যে কম্প্রিহেন্সিভ একটা প্রসেস, এই প্রসেসটা হচ্ছে হলো চিকিৎসা। আমরা মানুষকে চিকিৎসা দিতে চাই, আমরা মানুষকে শুধুমাত্র মেডিসিন দিতে চাই না, বা শুধুমাত্র থেরাপি বলতে আমাদের সাধারণ জনগণ যা বুঝে কিছু ইলেকট্রিক্যাল মডালিটি বা এইগুলো ট্রিটমেন্ট না, এগুলো মানে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের একটা উপকরণ হতে পারে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী একটা ট্রিটমেন্টের যে স্তর, সেই স্তরে এই ট্রিটমেন্ট পড়ে না। তাই আমার এই জায়গাটায় বলার আছে হচ্ছে হলো পাবলিক অ্যাওয়ারনেস যদি ডেভেলপ হয় এই ট্রিটমেন্টের জনপ্রিয়তা আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি। জি জি, থ্যাংক ইউ স্যার। তো দর্শক, আপনারা শুনলেন স্যারের মুখ থেকে যে আসলে এই ধরনের কোনো কমপ্লিকেশনে কেউ যদি পড়ে তাহলে অবশ্যই তাকে সরাসরি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি, এবং একজন ফিজিওথেরাপিস্টই পারে তাকে পেইন ফ্রি লাইফ লিড করতে দিতে। তো দর্শক, আপনারা শুনছেন এবং সাথেই থাকুন, আমরা জানাবো আরো অনেক বিষয়ে। তো স্যার, এই পর্যায়ে আমি আপনার কাছে যেতে চাই। স্যার, একই প্রশ্ন শুরু ধরে আমি আসছি যে স্যার, এই ধরনের রোগীদের ক্ষেত্রে মানে ফাংশনাল করতে আমরা কি কি ধরনের অ্যাক্টিভিটি বা কি কি ধরনের ম্যানেজমেন্ট আমরা আসলে করতে পারি, যদি স্যার একটু প্রতিদিনের শিডিউল যদি আমি বলি, যে প্রত্যেকটা মানুষের মুভমেন্ট, জীবনাচরণের মুভমেন্ট শুরু হয় একদম মায়ের পেট থেকে শুরু করে শেষ হয় যতদিন লাইফ আছে ততদিন। তা আমার প্রতিদিনের মুভমেন্টে সুস্থ থাকার জন্য যা করতে হবে, আমরা বিছানা থেকে একদম হঠাৎ করেই উঠে ফেলি, এইটা না করে বিছানার মধ্যেই একটু কিছু মুভমেন্ট করে নিয়ে, যেই মুভমেন্টগুলো আমি আবারও বলছি, যেই মুভমেন্টগুলো শিখতে হবে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে, তাইলে আপনি সঠিক মুভমেন্টের অ্যানালাইসিসটা পাবেন। আপনি যদি ফিজিওথেরাপি চিকিৎসকের নামে যারা প্রতারণা করছে, চিকিৎসকের নামে যারা নিজেদেরকে ফিজিওথেরাপি চিকিৎসক বলছে, বস্তুত পক্ষে ফিজিওথেরাপির উপর তাদের পড়াশোনা নাই, তাহলে কিন্তু সাধারণ মানুষ প্রতারিত হবে। সেই ক্ষেত্রে আমি বলছি
প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠার পরে আপনি আপনার কিছু ডেইলি অ্যাক্টিভিটি গুলো নিজে করেন, একটু জি হাঁটেন, প্রতিদিন একটু হাঁটেন, নিজে অফিসে যাওয়ার সময় বা নিজের কার্যক্রমগুলো, আমরা যখন শার্টটা পরি এইটাও আমাদের একটা এক্সারসাইজ, এবং আমরা যখন ঘর থেকে বের হওয়ার সময় জুতাটা পরি, জুতাটা কিভাবে পরতে হবে, জুতাটা পরতে হবে বলে আমি ব্যান্ডিং যে পজিশনটা হব, জাস্ট একটা উঁচু কিছু জায়গায় বসে আমি যখন পুরো ব্যান্ডিং হই তখন আমার পুরো পিঠের মধ্যে কিন্তু এক ধরনের একটা টান অনুভব হয়, অনেক মানুষ মাসেল পুল করে এই জায়গা থেকে। তাহলে জি আমার জি জুতা পরাটা কিভাবে হয়, এই জন্য প্রত্যেকটা জিনিস আমি এখানে বলতে পারবো না। এই এই আর্গোনমিক গুলো শেখার জন্য আমি সর্বসাধারণকে অনুরোধ করব আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে কোনো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন। পরামর্শ জি নিলে দৈনন্দিন জীবনে আপনার অ্যাক্টিভিটি গুলো, ফাংশনাল মুভমেন্ট গুলো ফাংশনাল থাকবে। অনেক ক্ষেত্রে আমরা অনেক অ্যাক্টিভিটি করি কিন্তু একটা জায়গায় যে আমার মোটেও মুভমেন্ট হচ্ছে না আমরা কিন্তু খেয়াল করি না, কিছুদিন পরে খেয়াল করি যে আমার এই জয়েন্টটা লক হয়ে গেছে। জি জি এই জন্য বারবার অনুরোধ করব যে সর্বসাধারণকে বলবো যে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তার অ্যাক্টিভিটি গুলো পরিচালনা করলে আমরা অনেক ওয়ার্ক রিলেটেড কার্যক্রম থেকে নিজেকে ওয়ার্ক রাখতে রিলেটেড পারবো। যেই পেইন গুলো হয় সেই পেইন থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। জি জি ধন্যবাদ স্যার, আপনি খুব সাবলীল ভাষায় আমাদেরকে বললেন। তো দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে স্যারের আলোচনা থেকে আমরা যে সারাংশটা আনি সেটা আমরা বলতে পারি যে ব্যথা হলে, যে কোনো ধরনের ব্যথা হলে আমরা অবশ্যই প্রথমে আগে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হব। তো স্যার আমি আপনার কাছে আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি একজন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের অন্যতম একজন সদস্য, তো স্যার আপনার কাছে আমার শেষ পর্যায়ে কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যে এই রিহ্যাবিলিটেশন কাউন্সিল নিয়ে আমাদের কিছু পজিটিভ অথবা আশার বাণী যদি আমাদের মাঝে শেয়ার করতেন স্যার। এক্স্যাক্টলি, রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন 2018 ওটা হচ্ছিল ফিজিওথেরাপি প্রফেশনালদের একটা দীর্ঘদিনের দাবি ছিল। স্বাধীনতার পর থেকে এদেশে ফিজিওথেরাপি শুরু হয়েছে, কিন্তু বিগত সরকারগুলোর তেমন পৃষ্ঠপোষকতা পায়নি। বর্তমান সরকার গত সংসদের লাস্টের দিকে রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন নামে একটা আইন তৈরি করেছে। ইতিমধ্যে এই আইনটি নিয়ে আমরা কয়েকটা মিটিংও করেছি। এখন বিধান প্রবিধান এগুলো তৈরি হবে, অলরেডি প্রক্রিয়াটা চলছে। আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে এবং পেশাজীবী সংগঠনগুলো যদি তৎপর থাকে তাহলে খুব শীঘ্রই বাস্তবায়ন হবে, এবং পেশাজীবী সংগঠনের সার্বিক সহযোগিতা থাকলে এই কাউন্সিল কার্যক্রম দ্রুত আলোর মুখ দেখবে বলে আমরা বিশ্বাস করি। এবং যদি এই কোভিড-19 না থাকতো তাহলে হয়তো কাউন্সিলের এতদিন আরো ফাংশনাল অনেক অবস্থান আপনারা দেখতে পেতেন। আমরা বিশ্বাস করি কাউন্সিল খুব শীঘ্রই কিছু পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েটিং অ্যাক্টিভিটি হাতে নেবে, যার মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবে যে এক্স্যাক্টলি এই যেই পেইনের কথা আজকে আমরা আলোচনা করলাম, এই ধরনের পেইন হলে কোথায় যেতে হবে, কারা ফিজিওথেরাপি চিকিৎসক, কারা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারে, কারা এই ব্যাপারে কাদের ডিগ্রি আছে, কোন কোন ডিগ্রিগুলো ভ্যালিড, কোন কোন ডিগ্রিগুলো ভ্যালিড না, এটা কাউন্সিল খুব শীঘ্রই তার বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বসাধারণকে জানাবে। আমরা ইতিমধ্যে কাউন্সিলকে বলেছি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সচেতনতা তৈরি করার জন্য কিছু প্রোগ্রাম নিতে। অতি সম্প্রতি কাউন্সিল সেগুলো নীতি নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি সেটার বাস্তবায়ন হবে। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আসলে আমরা এই লিমিটেড টাইমে মোটামুটি অনেক কিছু আলোচনা করতে পেরেছি বা আপনাদেরকে আমরা জানাতে পেরেছি। আমাদের সম্মানিত অতিথি অভিজ্ঞ একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্যারের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে স্পেসিফিক কিছু বিষয়ে, যেগুলো আমাদের ক্ষেত্রে প্রায়শই ঘটে, সে ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তো দর্শক আমি মনে করি যে যদি এই ধরনের আলোচনা বারবার শুনেন এবং মানুষের মাঝে ছড়িয়ে দেন, তাহলে হয়তোবা আপনি সহকারে আশেপাশে যেসব লোকজন আছে সবাই এই ধরনের আলোচনা থেকে উপকৃত হবে বলে মনে করছি আমি। তো দর্শক আমরা আর দেরি করছি না, আজকে বিদায় নিব। তো স্যার শেষ মুহূর্তে স্যার আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান স্যার। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রতিদিন
নিয়মিত নিজেকে সুস্থ রাখার জন্য কম কায়িক পরিশ্রম করুন, নিজের পেইন ফ্রি জীবনযাপন করুন, এবং পেইন ফ্রি জীবনযাপন করতে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের নিয়মিত পরামর্শ নেবেন। এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ স্যার। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হয়তো দেখা হবে অন্য কোনো একটা পর্ব। সে পর্যন্ত ভালোই থাকুন। আসসালামু আলাইকুম।